12 আমরা ইভলিউশনের প্রমাণ নিয়ে আলোচনা করছিলাম। টুডে উই উইল ডিসকাস the embryological evidences in support of evolution. Now, what is embryology? Embryology is the study of formation and early development of an individual from zygote to young one, capable of leading one's own life. জাইগোট ফর্মেশন হলো, তারপরে জাইগোটের ক্লিভেজ হতে থাকে, বিভাজন হতে থাকে। আর্লি এমব্রিয়নিক সেল ডিভিশনস আর কল্ড ক্লিভেজ। ভেরিয়াস টাইপস অফ ক্লিভেজেস আর দেয়ার, দ্যাট উইল বি ডিসকাসড লেটার। যাই হোক, এই জাইগোটটা রিপিটেডলি ডিভাইড করতে করতে একটা বল অফ সেলস তৈরি হয়, দ্যাট ইজ কল্ড morula, and that is a solid ball of cells, and then it becomes a hollow ball, that is called blastula. That means a cavity remains inside, and after further development a blastula develops into gastrula, where the cells of the blastula migrate inwards to form two layers of cells, and that is called gastrula. It may have two germinal layers. Germinal মানে যে স্তর থেকে বিভিন্ন অঙ্গের সৃষ্টি হবে, বিভিন্ন টিস্যুর সৃষ্টি হবে। জার্মিনাল কথাটাই যা জন্ম দেবে অন্য টিস্যুর, অন্য অঙ্গের, দ্যাট ইজ জার্মিনাল, অন্য সেলের। জার্মিনাল টিস্যু এইসব বোঝালেই বুঝে নিতে হবে। তো এই গ্যাস্ট্রুলা ইট মে বি অফ টু জার্মিনাল লেয়ার্স, দ্যাট ইজ ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। You have studied coelenterate. Their ectoderm and endoderm were present, no mesoderm. And if three germinal layers are present, ectoderm, mesoderm and endoderm, such animals are called triploblastic animals, such as Platyhelminthes to chordates. These primary germinal layers, the germ layers, produce similar structures in all the vertebrates. এই যে একটোডার্ম থেকে ব্রেন তৈরি হয়, সব ভার্টিব্রেটেই একটোডার্ম থেকে ব্রেন তৈরি হয়। এরকম বিভিন্ন জার্ম লেয়ার থেকে বিভিন্ন অর্গান তৈরি হয়, এবং সেটা তার একটা সিমিলারিটি আছে ইন অল ভার্টিব্রেট এমব্রিওস, because vertebrate embryos resemble one another in early stages, having segmentally arranged somites. Somites মানে একটা দেহে মানে সেই মেটামেয়ারিক সেগমেন্টেশনের মতন ব্যাপার আর কি। এদের সেগমেন্টালি অ্যারেঞ্জড সোমাইটস আছে, এবং প্রত্যেকটা এমব্রিওর মধ্যে যে মানে হেডের পজিশন, সিমিলার পজিশন অফ হেড, ইয়ার অ্যান্ড আই রুডিমেন্টস, সে ফিশ হোক আর সে ম্যামাল হোক, প্রত্যেকের মধ্যে ভিসেরাল আর্চেস, ভিসেরাল ফারোজ আর গিল ক্লেফটস। এই যে গিল ক্লেফটস আর গিল স্লিটস, এটা যেমন ফিশে আমরা পাই, এটা তেমনি অ্যাম্ফিবিয়ান যে এমব্রিও সেখানেও পাই। আচ্ছা ঠিক আছে, ফিশেও গিল ক্লেফটস পেলাম, অ্যাম্ফিবিয়ান এমব্রিওতেও পেলাম, বিকজ দে হ্যাভ গিলস ইন দেয়ার লার্ভাল স্টেজেস, ইন দেয়ার লার্ভাল স্টেজ।
তাহলে ফিশ এবং অ্যাম্ফিবিয়ানদের মধ্যে প্রেজেন্স অফ গিল ক্লেফটস আর গিল স্লিটস ইন দি এমব্রিওনিক ফর্ম ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু হায়ার ভার্টিব্রেটসের ক্ষেত্রে যদি যাই, in case of reptiles, birds and mammals, gills are not their respiratory organs in any stage of life, but presence of gill clefts or gill slits in the embryo of a reptile, of a bird and mammal. And it cannot be explained unless we believe that the trait, that means the presence of gill clefts, the trait is a character of their ancestors. Again, the gill slits do not occur in the adults of aquatic mammals. জলে বাস করে তাদের আবার গিল স্লিটস অ্যাডাল্টদের ক্ষেত্রে থাকছে না। ডলফিন, হোয়েলস, সিলস, though their embryos contain gill clefts, it indicates, এটা একটা বড় ইন্ডিকেশন যে গিল ক্লেফট যেমন সব ভার্টিব্রেটেই থাকে, ফিশে আছে, অ্যাম্ফিবিয়ানে আছে, রেপটাইলে আছে, অ্যাভিয়ানস মানে বার্ডসদের মধ্যে আছে, অ্যান্ড ম্যামালস এদের মধ্যেও আছে। ইন আর্লি স্টেজেস অফ এমব্রিওনিক ডেভেলপমেন্ট গিল ক্লেফটস আর গিল স্লিটস আর প্রেজেন্ট। এটার একটা ব্যাখ্যা পেলাম যে দে হ্যাভ কমন অ্যানসেস্টার্স। এই প্রেজেন্স অফ গিল slit is a trait of their ancestors through the evolutionary path through which the mammals have evolved into the present state. যে পথ অতিক্রম করে স্তন্যপায়ী প্রাণীরা আজকে স্তন্যপায়ীতে পরিণত হয়েছে। প্রথমে তারা ফিশ লাইক ভার্টিব্রেটস ছিল, তারপরে তাদের ইভলিউশন হয়ে অ্যাম্ফিবিয়ানস ডেভেলপ করেছে, তারপরে reptilians develop করেছে, then two branches appeared, one is birds and one is mammals. তাহলে এই যে অভিব্যক্তির এই পথটা অতিক্রম করে করে তারা এসছে, এটা আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস অ্যান্ড আদার এভিডেন্সেস টু। কিন্তু এখানে প্রেজেন্স অফ গিল ক্লেফটস ইন্ডিকেট করছে যে অভিব্যক্তির যে পথ ধরে, মানে ফাইলোজেনেটিক পাথ, যে পাথটা ধরে তারা আজকে ম্যামেল হয়েছে এমব্রিওনিক ডেভেলপমেন্টের সময়, সেই পাথটা, সেই ফাইলোজেনেটিক পাথের বিভিন্ন যে ট্রেটগুলো কোনো কোনো স্টেজে অ্যাপিয়ার করছে। তো যাই হোক, এখানে যে এই যে ডলফিনের কথা, সিলের কথা, হোয়েলের কথা বলছি, যে এদের এমব্রিওনিক অবস্থায় সবারই মতো এদের গিল ক্লেফটস আছে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় নেই, অথচ এরা তো এখন তো অ্যাকোয়াটিক অ্যানিমালস। তার মানে এরা হচ্ছে এই যে অ্যাডাপ্টেশন টু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাডাপ্টেশন, এইটা একটা প্রমাণ। However, vertebrate embryos resemble one another in early stages, having somites, similar position of head, ear and eye rudiments, visceral arches, visceral furrows or gill clefts, and embryonic tail. ছবিতে দেখো, আমি একটা ছবি দিচ্ছি, এই ছবিতে দেখো, এই প্রত্যেকের টেলটা দেখো, প্রথম সারিতে যে এমব্রিওগুলো আছে বিভিন্ন অ্যানিম্যালের, তো প্রত্যেকের দেখো একটা মাস্কুলার টেল আছে, এমব্রিওনিক টেল, অ্যান্ড ইন্টারনাল হলো নার্ভ কর্ড, এটা তো সমস্ত কর্ডেটের বৈশিষ্ট্য, অ্যান্ড এ নোটোকর্ড, লিম্ব বার্ডস and various internal organs develop in similar regions in all the vertebrates. যেখানে যে লিম্বগুলো হতে হবে, যে অর্গানগুলো হতে হবে, সেখানে প্রথমে বার্ড লাইক ডেভেলপমেন্ট হবে, দিয়ে সেটা অর্গানোজেনেসিস হবে, অর্গানে পরিণত হবে। দ্য রিজেম্বলেন্স ইজ সো মাচ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ফিশ এমব্রিও ফ্রম আর্লি ম্যামেলিয়ান এমব্রিও। Embryos of closely related animals resemble more and for longer duration as compared to embryos of distantly related animals. For example,
আমাদের হিউম্যান এমব্রিও আর শিম্পাঞ্জির এমব্রিও ডেভেলপমেন্টের স্তরে অনেক দূর পর্যন্ত তাদের রিজেম্বলেন্স থাকে, তারপরে ডিফারেন্ট হয়ে যায়। আর যত ডিস্ট্যান্ট রিলেশন হবে, যেমন মাছের এমব্রিও আর হিউম্যান এমব্রিও, বার্ডের এমব্রিও হিউম্যান এমব্রিও, এখানে খুব বেশি দিন একেবারে আর্লি স্টেজে মিলগুলো আছে, আস্তে আস্তে তারা ডিফারেন্সিয়েশন তাদের হচ্ছে। Vertebrate development of vertebrate organs may be discussed. Developmental stages of various vertebrate organs like heart, brain, kidneys and ear are similar, indicating a common ancestry of vertebrates. In case of heart is developed from mesoderm. It is four-chambered, it is four-chambered in bird and mammal, and is initially two-chambered in the embryo. কি বললাম, বার্ড ম্যামলে এটা চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটো অরিকল এবং দুটো ভেন্ট্রিকল আছে, দুটো অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকল আছে, কিন্তু ভ্রূণের প্রাথমিক অবস্থায় কিন্তু এটা two-chambered the heart. It is similar to the one found in fishes. Then the embryonic heart becomes three-chambered. Embryonic heart of bird and mammal becomes three-chambered, as found in amphibians and some reptiles. In some reptiles, the ventricle is incompletely separated, so it may be called three-chambered. But finally it becomes four-chambered. তাহলে in the stages of development, in the stages of development of heart means cardiogenesis, সেখানে কি হচ্ছে যে প্রথমে একটা two-chambered হার্ট তৈরি হচ্ছে বার্ডের ক্ষেত্রে এবং ম্যামালের ক্ষেত্রে, এবং সেটার বিভিন্ন অংশ ফিউজ করে থ্রি-চেম্বার্ড হচ্ছে। তাহলে টু-চেম্বার্ড হার্টটা ফিশের হার্টের মতন, অ্যাডাল্ট ফিশের হার্ট টু-চেম্বার্ড, একটা অরিকল একটা ভেন্ট্রিকল আছে তোমরা জানো। তারপরে সেটা থ্রি-চেম্বার্ড হলো, সেটা অ্যাম্ফিবিয়ান এবং কিছু কিছু রেপটাইলের বৈশিষ্ট্য, বেশিরভাগ রেপটাইলের বৈশিষ্ট্য। ফাইনালি এটা ফোর-চেম্বার্ড হয়ে গেল, এবং সেটা অবশ্যই অ্যাভিয়ান এবং ম্যামেলিয়ান ক্যারেক্টার। নাও কাম টু দি পয়েন্ট অফ কিডনি। ইট ইজ ফর্মড ফ্রম এন্ডোডার্ম। তোমাদের মনে রাখতে হবে কিন্তু যে কোন অঙ্গটা কোন জায়গা থেকে হয়। কতগুলো ভাইটাল অর্গানের কথা মনে রাখলেই চলবে। হার্ট ইজ ডেভেলপড ফ্রম মেসোডার্ম। হার্ট মানে গোটা ওই সিস্টেমটাই, সার্কুলেটরি সিস্টেম ইজ ডেভেলপড ফ্রম মেসোডার্ম। It is mesodermal in origin. Kidney is developed from endoderm. The kidneys are of three types in vertebrates. Pronephric kidney in hagfishes, মানে a primitive type of kidney. Mesonephric kidneys in amphibians and other fishes, মানে moderately developed kidneys in amphibians and other fishes, are highly developed kidneys, that is metanephric kidneys, are found in reptiles, birds as well as mammals. তাহলে কিডনি কত রকমের? প্রোনেফ্রিক, মেসোনেফ্রিক অ্যান্ড মেটানেফ্রিক। এই প্রোনেফ্রিক কিডনি কোথায় পাওয়া যাচ্ছে? প্রায় খুব প্রিমিটিভ ফিশ, হ্যাগ ফিশ বলা হয়, সেগুলোর মধ্যে পাওয়া যায়, ফিশ লাইক অ্যানিমালস। দেন মেসোনেফ্রিক হচ্ছে যে অন্যান্য ফিশে এবং অ্যাম্ফিবিয়ানের মধ্যে পাওয়া যায়। আর মেটানেফ্রিক কিডনি রেপটাইল, বার্ড এবং ম্যামালে পাওয়া যায়। ইন এমব্রিও দ্য কিডনি অফ এ বার্ড আর ম্যামাল ইজ ইনিশিয়ালি প্রোনেফ্রিক। দেখো এবার ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে। দেখো প্রাথমিকভাবে বার্ড আর ম্যামালের যে কিডনি সেটা কিন্তু প্রোনেফ্রিক, দেন ইট বিকামস মেসোনেফ্রিক আফটার
development for a few days, and ultimately it becomes metanephric. তাহলে gradually a metamorphosis of kidney from pronephric to mesonephric to metanephric happens. তার মানে এমব্রিওনিক ডেভেলপমেন্টে এই যে ক্রমশ মিল পাচ্ছি আমরা। ব্রেনের কথা যদি ধরি, ব্রেন সবসময় তো এক্টোডার্ম থেকে আসে, কিডনি সবসময় এন্ডোডার্ম থেকে আসে, আর আমাদের যে সংবহনতন্ত্র ব্লাড ভাস্কুলার সিস্টেম, ইট ইজ ডেভেলপড ফ্রম মেসোডার্মাল ইন অরিজিন। এটা মনে রাখবে, ব্রেন হচ্ছে এক্টোডার্ম থেকে আসে। ব্রেন অরিজিনেটস ফ্রম দি এক্টোডার্ম as an anterior enlargement of neural tube. Two groups develop in it. They divide the brain into three parts: forebrain, midbrain and hindbrain. Cerebrum পড়েছো তোমরা ক্লাস 10-এ, মানুষের সেরিব্রাম পড়েছো, গুরু মস্তিষ্ক। Cerebrum consists of small lobes in fishes which become elongated in reptiles. I am giving you a a picture of comparative structures. And then the brain is broadened in birds. Mammals possess highly convoluted cerebrum. Cerebellum also shows a similar progressive elaboration. Optic lobes present in fishes, reptiles and birds are replaced by corpora quadrigemina. Mammals possess a band of corpus callosum between two cerebral hemispheres. তাহলে এমব্রিওনিক ডেভেলপমেন্টে আমরা কত রকম মিল পেলাম দেখো। And from the similarities that we find during the development of vertebrate embryos, we can infer that there is a relationship between these animals in the course of evolution. Von Baer is called the father of modern embryology. He discovered primary germ layers, that is ectoderm, mesoderm, endoderm, etc., and found that the different germ layers produce the same type of structures in different animals. He discovered similarity in brain, spinal cord, axial skeleton, aortic arches, etc. in different groups of vertebrates. Related embryos also share certain stages and embryological patterns. Special features of the group, that is hair, feathers, limbs, etc., arise late in the embryological development. Observing these features, Von Baer advanced 4 propositions. In embryo development, general characters of the group appear first. From the most general characters, less general characters and finally special characters are developed. During course of embryonic development, an animal of one species diverges continuously from that of another species. And his fourth proposition was, during development, a higher animal passes through stages which resemble stages in the development of lower animals. Again, I repeat, during development, I repeat because it is most important conclusion, important proposition, prostab. During development, a higher animal passes through stages which resemble stages in the development of lower animals. অর্থাৎ তাদের ভ্রূণের ক্রমবিকাশের সময় ভ্রূণটা যত বড় হয়, একটা হায়ার অ্যানিম্যাল
তার ভ্রূণটা যত বড় হয় ক্রমশ সে লোয়ার অ্যানিমাল থেকে হায়ার অ্যানিমালের স্টেজগুলো অতিক্রম করে করে বড় হয়। অর্থাৎ খুব প্রাথমিক অবস্থায় লোয়ার অ্যানিমালের বৈশিষ্ট্য ভ্রূণের মধ্যে পাওয়া যায়, তারপরে তার চেয়ে একটু হায়ার অর্ডারের বৈশিষ্ট্য পাওয়া যায়, তারপরে তার চেয়ে আরও হায়ার বৈশিষ্ট্যগুলো আসে। ভন বিয়ার্স প্রপোজিশনস আর কল্ড ভন বিয়ার্স ল। Animals resemble one another more and more. The farther back we pursue them during development. Then came the Haeckel's biogenetic law. Haeckel in 1868 proposed the recapitulation theory. It states that during development, each individual repeats the evolutionary stages of its ancestors. আমরা দুটো কথা এই ব্যাপারে জানবো, একটা হচ্ছে অন্টোজেনি আর একটা হচ্ছে ফাইলোজেনি। ক্লাসিফিকেশন পড়ার সময় আমরা পড়েছিলাম অন্টোজেনি মানে ব্যক্তিজনী, একটা ইন্ডিভিজুয়ালের, ধরো আমার কথা, আমার ব্যাপারটা নিয়ে স্টাডি করা যদি হয় ডেভেলপমেন্টাল হিস্ট্রি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আমার ডেভেলপমেন্টাল হিস্ট্রি স্টাডি করা হয় যদি, বা ধরো আমার না বলে যদি মানুষের কথা বলি, সেটা হচ্ছে অন্টোজেনি। আর ফাইলোজেনি মানে ডেভেলপমেন্টাল হিস্ট্রি অফ রেস, মানে যে অভিব্যক্তির যে পথ অতিক্রম করে আমি এই মানুষ হয়েছি সেই পথটা, দ্যাট ইজ কল্ড ফাইলোজেনি। তাহলে অন্টোজেনি কি তিনি রিক্যাপিচুলেশন থিওরি, হেকেলের যে বায়োজেনেটিক ল রিক্যাপিচুলেশন থিওরি কী বলছে, যে অন্টোজেনি রিপিটস or recapitulates phylogeny. Formation of ancestral traits during development of an embryo is called paleogenesis. A number of evidences support Haeckel's recapitulation theory. During development, examples: during development, lamprey is an animal. Lamprey resembles adult Amphioxus. It is possible only if lamprey has evolved from animals like Amphioxus. যদি অ্যাম্পিওক্সাসের মতন প্রাণী থেকে ল্যাম্প্রে সৃষ্টি হয়ে থাকে, তাহলে হচ্ছে যে ল্যাম্প্রে অ্যাম্পিওক্সাসের মতন এমব্রিওনিক স্টেজে দেখতে হবে। এবং আমরা যদি প্ল্যান্টের কথায় আসি, একটা দুটো এক্সাম্পল আমরা দিতে পারি। সিডলিংস অফ আকাশিয়া নাইলোটিকা, এক ধরনের বাবলা জাতীয় গাছ, তার যে সিডলিং মানে হচ্ছে যে বীজ থেকে উৎপন্ন হয়েছে চারাটা, সেইটা মানে তখনও পুরোপুরি ডেভেলপড হয়নি, জাস্ট বীজ থেকে সৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ কল্ড সিডলিং। সিডলিংস অফ আকাশিয়া নাইলোটিকা poses simple leaves. তোমরা বাবলা গাছ তো দেখেছো যে একটা বাইপিনেট কম্পাউন্ড লিভ পাওয়া যায় অ্যাডাল্টে, এবং আকাশিয়া নাইলোটিকাতেও তাই থাকে, কিন্তু তাদের সিডলিংয়ে যে লিভগুলো সেগুলো হচ্ছে সিম্পল লিভ, এবং বড় হলো যখন তখন সেই বাইপিনেট টাইপ অফ কম্পাউন্ড লিভ পাওয়া যায়। A transition is observed between simple and compound leaves during growth of seedlings. তুমি যদি সিডলিংটা কী করে আস্তে আস্তে বড় হচ্ছে এবং গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন অফ দি সিডলিং, ট্রান্সফরমেশন অফ লিভস অফ দি সিডলিংস তুমি যদি ওয়াচ করতে থাকো, ইউ উইল ফাইন্ড হাউ দি লিভস বিকাম বাইপিনেট গ্র্যাজুয়ালি ইন দি কোর্স অফ ডেভেলপমেন্ট। Now another example of oak trees. Oaks of northern USA are deciduous, মানে পাতাগুলো পড়ে যায় তাদের, পর্ণমোচী, while those of southern USA are evergreen, same oak, of the same species. However, oaks of northern USA have evergreen seedlings, indicating that deciduous nature has developed later. Therefore, southern species are primitive as compared to northern species.
Similar early development of embryos resemble of vertebrate embryos, development of vertebrate organs and presence of temporary embryonic structures cannot be explained except that there is repetition of ancestral traits. পূর্বপুরুষের যে যে সমস্ত প্রাণীর দশা অতিক্রম করে স্তন্যপায়ীর সৃষ্টি হয়েছে, তাহলে স্তন্যপায়ীর ভ্রূণে সেই সব দশাগুলো একে একে আবির্ভূত হবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের এমব্রিওলজিক্যাল এভিডেন্সেস। আশা করি যে এক্সাম্পলগুলো দিলাম, দোজ আর এনাফ। উই মে সাইট সাম মোর এক্সাম্পলস। টেম্পোরারি non-functional embryonic structures are present in certain cases which later disappear. For example, all vertebrate embryos are fish-like with gill clefts. আমি বলেছি gill clefts are functional only in fishes and amphibian larvae which live in aquatic habitats. They have no role in larvae of reptiles and birds which develop within eggs. তো লার্ভি বলবো না, এমব্রিও বলবো, যে উইদিন এগ যে এমব্রিওটা ডেভেলপ করে রেপটাইল এবং বার্ডের, সেখানেতে ওই গিল স্লিটগুলোর কোনো কাজ নেই। ফার্দার দি গিল স্লিটস ডিসঅ্যাপিয়ার আফটার সাম টাইম। বার্ড এমব্রিওস পোজেস ট্রুথ বার্ডস। আমাদের যে দাঁত তৈরি হয় সেখানে প্রথমে বার্ড লাইক স্ট্রাকচার তৈরি হয়, সেইটা পরে ডেভেলপ করে টুথে। বার্ড এমব্রিওজ অলসো পোজেস টুথ বার্ডস, though the embryo does not take anything through its mouth. এমব্রিও কি খায় মুখ দিয়ে? এমব্রিও তো তার মধ্যে যে ইয়কটা থাকে সেখান থেকেই তার পরিপোষণ হয়, সে মুখ দিয়ে তো কিছু খায় না, তবু তার টুথ বার্ডস এসে যায়। দ্যাট মিন্স দিস টুথ বার্ডস আর অফ নো ইউজ ইন দি embryonic form. The adult bird which feeds on solid food the adult birds are devoid of teeth. তোমরা জানো পাখির দাঁত নেই। Presence of gill clefts in the embryo of reptiles, birds or mammals can be explained only due to the persistence of ancestral character. Similarly, tooth buds of bird embryo indicate that birds have evolved from toothed animals. Teeth have been lost by alternate development of beak. Now come to the case of human embryo. Again, study of human embryo clearly indicates human ancestry. Early human embryo is fish-like with gill arches, gill clefts or gill slits, 2 aortic arches, 2-chambered heart, pronephric kidneys, and a muscular tail. Later on, what do we find? That gill clefts are closed, gill clefts become closed, kidneys become mesonephric, and lastly metanephric. Heart becomes 3-chambered and finally 4-chambered. So this is the developmental history of human embryo, and from these evidences we can suggest that evolution has taken place and that phylogenetic history of an individual can be traced back by studying the embryological evidences also. Next, the evidences from cytology. Cytological evidences. Cytology means study of cells. They also provide
evidences in favor of evolution of various forms from common ancestors. Cellular nature. Take the case of cellular nature. All organisms are made of cells and their products. It is the number and organization of cells into tissues, tissues into organs, and organs into organ systems which have made diverse organisms different from one another. All cells are made of protoplasm, which is the physical basis of life. That protoplasm is biologically similar, chemically and physiologically also similar in all the cells. And in plant cells, there is a cell wall. In fungal and bacterial cells also, cell walls of different chemical composition although are present. These cell walls are to provide protection, rigidity and shape. And under the, just below the cell wall, there is the plasma lemma. All cells have a similar lipoprotein covering of plasma lemma or plasma membrane. That is the cell envelope, which is selectively permeable and controls passage of materials from outside to inside and vice versa. And inside the cell, the organelle that contains DNA protein complex or chromatin is called nucleus. It possesses hereditary information and controls cellular activities. Ribosomes are present in all cells. Mitochondria are seats of aerobic respiration, which are called powerhouses of cells. And chloroplasts, these are also present in mitochondria are present in all types of eukaryotic cells, and chloroplasts are present in plant cells, which is used to perform photosynthesis. And the structure of chloroplast is essentially similar in all plant groups. But the development of grana has occurred only in higher plants. In algae, the chloroplasts also store starch around pyrenoids, and microtubular structures are present inside the protoplasm. Cell division occurs in all cases. Such characteristics of cell are similar in all animals and plants. এখন তার মধ্যে যে একেবারে কমপ্লিটলি সিমিলার হবে তা না, মোরালেস এটাই হচ্ছে জেনারেল প্ল্যান অফ এ সেল, যে তার মধ্যে ক্লোরোপ্লাস্ট কারো আছে কারো নেই, প্ল্যান্টের আছে তো অ্যানিম্যালের নাই, সেটা সেই জন্যই তো তারা ডিফারেন্ট, এবং সেখানেই তো ইভলিউশন। মাইটোকন্ড্রিয়াও তাই, ইউক্যারিওটদের আছে প্রোক্যারিওটদের নেই, সেটাই তো ইভলিউশন। এবং সে ব্যাপারে আমরা এন্ডোসিম্বায়োটিক থিওরি পড়েছি ইন কোর্স অফ ইভলিউশন, কীভাবে আদার অর্গানিজমস টুক শেল্টার ইন সেলস, সেই আদার অর্গানিজমস now behave like mitochondria and chloroplasts in respective cases. যাই হোক, এই যে সেলুলার স্ট্রাকচার, এটা হচ্ছে সাইটোলজিক্যাল এভিডেন্স অফ ইভলিউশন, যে এটা সাধারণ সংগঠন কোষের সবারই একই। Some biomolecules are there
A number of metabolic processes occur in organisms such as respiration, photosynthesis, muscle contraction, nerve conduction, digestion, absorption, assimilation of food. Their raw materials, chemical reactions, products and mode of action are basically similar. ATP is a biomolecule which functions as energy currency in a living cell. Its mode of formation and liberation of energy remains the same throughout the living world. Enzymes are biocatalysts that mediate various biochemical reactions of living systems. Enzymes of similar systems are the same wherever they occur. For example, enzymes of Krebs cycle remain the same in both plants and animals. Plant hormone auxin is the same throughout plant kingdom. Vertebrate hormones are nearly similar in their chemical composition and function. Not completely similar, although, but nearly similar. Thyroxine hormone of rat or rabbit can be given to tadpole larva of frog in order to induce metamorphosis. ব্যাঙাচির মধ্যে যদি র্যাট থেকে বা র্যাবিট থেকে নেওয়া থাইরক্সিন হরমোন পুশ করে দেওয়া যায়, ইঞ্জেকশান করে দেওয়া যায়, তাহলে ব্যাঙাচিটা ফ্রগে পরিণত হবে, মেটামরফোসিসটা দ্রুত হবে। আর আমরা কি করি, আমাদের ইনসুলিনের প্রয়োজন হলে যে ইনসুলিন ইঞ্জেকশনটা দিই সেটা তো শূকরের দেহ থেকে নেওয়া। ডায়াবেটিক হিউম্যান যারা, তারা যে শূকরের দেহ থেকে নেওয়া ইনসুলিন হরমোন, এখন অবশ্য নানা রকম বেরিয়েছে, অ্যানালগস বেরিয়েছে ইনসুলিনের যেটা কাজ করে, কিন্তু এতদিন পর্যন্ত তো শূকরের ইনসুলিন দিয়েই মানুষকে বাঁচানো হয়েছে, ডায়াবেটিক পিপলকে। Photosynthetic pigments such as chlorophyll A, chlorophyll B, chlorophyll C, D, E, নানা রকম আছে। Among them, chlorophyll A is a universal photosynthetic pigment in all oxygenetic photosynthetic organisms, whether prokaryotic or eukaryotic. Nitrogenous wastes, consider the case of nitrogenous wastes. Ammonia is an excreted product in aquatic invertebrates. They are called ammonotelic animals, such as and also in bonifacious and aquatic larvae of amphibians. It is most toxic. Ammonia is most toxic and occurs in those animals where it is excreted out soon after its formation in the body. Ammonia is detoxified and changed into urea in cartilaginous fishes, adult amphibians, aquatic reptiles and mammals. আমাদের শরীরে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেই অ্যামোনিয়াটা যেহেতু টক্সিক সাবস্টেন্স, যারা অ্যাকোয়াটিক অ্যানিমালস তাদের পক্ষে দ্রুত জলে সেটাকে বর্জন করা সম্ভব, আমাদের সম্ভব হয় না বলে সেটা দ্রুত তাকে ইউরিয়ায় পরিণত করা হয়। অর্নিথিন সাইকেল বলে একটা সাইকেলই আছে আমাদের। ইউরিয়া ইজ ফার্দার চেঞ্জড ইন্টু লিস্ট টক্সিক ইউরিক অ্যাসিড ইন বার্ডস, স্নেকস, লিজার্ডস, টেরেস্ট্রিয়াল ক্রাস্টেসিয়ান্স, স্নেলস এটসেট্রা। সেই জন্য যারা ইউরিক অ্যাসিড এক্সক্রিট করে তাদেরকে বলে ইউরিকোটেলিক অ্যানিমাল। যারা ইউরিয়া এক্সক্রিট করে তাদেরকে বলা হয় প্রিডমিনেন্টলি দোজ অ্যানিমালস হুইচ এক্সক্রিট প্রিডমিনেন্টলি ইউরিয়া, তাদেরকে বলা হয় ইউরিওটেলিক। প্রিডমিনেন্টলি ইউরিক অ্যাসিড যদি এক্সক্রিট করে তাহলে বলবো ইউরিকোটেলিক। আর যদি প্রিডমিনেন্টলি মানে সবটাই যে তাকে ইউরিক অ্যাসিড সিক্রিট করতে হবে তা না,
সে অন্য তার সে ইউরিয়াও সিক্রেট করতে পারে, বর্জন করতে পারে, কিন্তু বেশিটাই তার ইউরিক অ্যাসিড। ওই জন্য কথাটা ব্যবহার করছি প্রিডমিনেন্টলি। তাহলে অ্যানিম্যালস আর ক্লাসিফাইড ইন্টু 3 গ্রুপস অন দি বেসিস অফ দেয়ার nitrogenous wastes: ammonotelic, ureotelic and uricotelic. Hope it has been clear to you now. Now blood groups. 4 blood groups occur in human beings. Apes also possess A, B and AB blood groupings, but they have no O blood group. Monkeys are devoid of AB blood group system. Human beings are therefore nearer to apes than monkeys. Then molecular homology. It is very important. It is the degree of similarity in the subunits of important molecules in the organisms of different groups, such as base sequence in nucleic acids, amino acid sequence in proteins. এর মলিকিউলার হোমোলজিটা মানে এই যে জৈব অণুটার মধ্যে সিমিলারিটি, it indicates phylogenetic relationships. Example: 98.2% homology occurs between humans and chimpanzee in the base sequence of DNA. মানুষ আর শিম্পাঞ্জির যে ডিএনএ যে বেস সিকোয়েন্স, তো সেটা 98.2% সিমিলার, মাত্র 1.8% হচ্ছে ডিফারেন্ট। There is 100% molecular homology in amino acid sequence of cytochrome C in these two animals. The two indicate the similarity in DNA and amino acid sequence of cytochrome C indicate the closeness of chimpanzee and humans in the sequence of evolution. Besides actin, you have heard the term actin, myosin, tubulin, etc. The two proteins, actin and tubulin, they are the same in all animals. That indicate a common ancestry. In the case of serum test, may be mentioned